1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিতে ক্ষমতায় এলেও বিএনপির 6 মাসে উল্টো বেকার হয়েছেন 62,000 শ্রমিক। এই সময় নানা সংকটে বন্ধ হয়েছে অন্তত 95টি কারখানা। দায়িত্বের 6 মাসেও বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরানোর বিচারে সাফল্য নেই সরকারের। ব্যবসায়ীরা বলছেন এই সময়ের উল্টো দুশ্চিন্তা বাড়িয়েছে তীব্র জ্বালানি সংকট, চড়া সুদহার আর দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এই সরকারের যদি কান না খুলে, তারপরে কান কিভাবে খুলে দেওয়া হয় কানের ভিতরে আজরাইলের সিঙ্গার মতন, তারপরে সরকারকে ইনশাআল্লাহ আমরা ঠোক দেব। যে ভারতের সহযোগিতা ছাড়া, ভারত ছাড়া বাংলাদেশ অচল থাকে, কারণ ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না, আমাদের প্রতিবেশী দেশ, এড়াতে পারবো না। বিএনপি প্রেসিডেন্ট কইছিল বর্তমান সংকটের একমাত্র সমাধান নাকি নির্বাচন। তো নির্বাচন তো হয়েছে, সংকট কেন যায় না? এখন ক্যারাটা নির্বাচন লাগবে সংকট কাটাইতে হইলে, এই বিদ্যুৎ সংকটের সমাধানের জন্য ক্যারাটা নির্বাচন লাগবে। নির্বাচন করে তো হ্যাঁ প্রেসিডেন্ট হয়েছে, অনেকে এমপি মন্ত্রী হয়েছে, সাধারণ মানুষের কি হয়েছে? যে তিমিরে ছিল সে তিমিরেই আছে, আরো দুর্ভোগ বাড়িছে। এখন তো ইউনিট সরকারের আমলের চাইতে দাম বেশি জিনিসপত্রের। উনি যে রাজনীতিটা করতেছে সঠিক রাজনীতি করতেছে, উনি কিন্তু ওনার রাজনীতি করতেছে, কারণ সময় তো আছে। ওই যে বললাম কর্ম দিবসের 180 দিন, ওই 180 দিন গেলে কি হবে? আমরা শুনছি না যে 180 দিন পার হয়ে গেলে যদি দুই পক্ষ কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে অটোমেটিক এই সংস্কার কার্যক্রম এই সংসদে চালু হয়ে যাবে। যদি 180 দিনের মধ্যে দুই পক্ষ কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে ওই যে আমরা শুনছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ কথাটা সুন্দর লাগে না, নিম্ন মানে নিচের দিকে, এটা বদলাইতে হবে উচ্চ কক্ষ। এই উচ্চ কক্ষ হয়ে যাবে অটোমেটিক, এইটাই তো আমরা শুনছিলাম। ভাই ব্রাদার, নিশ্চয়ই আপনাদের মনে আছে অফিসিয়াল কার্যক্রমের 180 দিন পার হলেই অটোমেটিক উচ্চ কক্ষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে 70-এর অনুচ্ছেদ অনুসরণ কইরা রাষ্ট্রপতির যে নির্বাচনটা হয়ে গেল, এটার কি হবে? এখন তো দেখা যাচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচনের মধ্যে শুধু ওই নিম্ন কক্ষ ছিল, উচ্চ কক্ষ ছিল না। এর মধ্যে আপনাদের কানে নিশ্চয়ই গেছে, আমাদের সালাউদ্দিন সাহেব কিন্তু একটা কথা বলছে, হ্যাঁ ভাই মুস্কি হেসে একটা কথা বলছে যে রাষ্ট্রপতির নির্বাচনে তো ওনারা যোগ দিছে 70-এর অনুচ্ছেদ মাইনা। কেন কথাটা বলছে? ওই যে 180 দিন পার হওয়ার পর, অফিসিয়াল কার্যক্রমের 180 দিন পার হওয়ার পর ওই যে উচ্চ কক্ষ অটোমেটিক হয়ে যাওয়ার কথা, নিম্ন কক্ষ অটোমেটিক হয়ে যাওয়ার কথা। তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচনের সাথে তো উচ্চ কক্ষ জড়িত না, উচ্চ কক্ষের কোনো ভোট তো এখানে নেওয়া হইলো না। ওই প্রশ্নটা সালাউদ্দিন সাহেব এই জন্যই আনছে, কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ওনারা অংশ নিছে। তার মানে ওই 180 দিন পরে কি হইতে যাচ্ছে সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। ভিডিওর শুরুতে ছোট্ট 2 কথার প্রশ্ন আপনাদের করব, আপনারাও 2 কথায় জবাব দিবেন। আচ্ছা, তাইলে প্রশ্নটা হলো, বর্তমান যিনি আমাদের বাংলাদেশের সরকার রয়েছেন জনাব তারেক রহমান, তিনি কি দেশ চালাতে স্বার্থ নাকি ব্যর্থ? আশা করি বুঝতে পেরেছেন। এই 2 কথার জবাবটা আপনারা দিয়ে যাবেন বা প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। যদি মনে করেন যে বাংলাদেশের বর্তমান সরকার দেশ চালাতে স্বার্থ, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যদি মনে করেন না দেশ চালাতে ব্যর্থ, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক শ্রোতা, আমরা মূল আলোচনায় চলে যাই। ভিডিওর শুরুতে ছোট্ট কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই এপিসোডটি কি বিষয় নিয়ে সাজানো। দর্শক, বাংলাদেশের বর্তমান সরকার জনাব তারেক রহমান তিনি কথা দিয়েছিল, বক্তব্য দিয়েছিল নির্বাচনের আগে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে 1 কোটি মানুষের চাকরি দিবে। অথচ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 92টি কারখানা বন্ধ হয়েছে এবং 62 নাকি 68,000-এর মতো মানুষ বেকার হয়েছে। তাহলে মাত্র 6 মাসে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আগামী আরো 4.5 বছরে পরিস্থিতি কেমন হতে পারে? দর্শক শ্রোতা, জানিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীরা একের পর এক আঙ্গুল উঠাচ্ছে। দর্শক, এই কারখানাগুলো বন্ধ হওয়ার মূল কারণ হলো গ্যাস, বিদ্যুৎ, তেল, যেইগুলো দিয়ে আসলে কারখানা চলে সেইগুলোরই দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং, গ্যাসের দাম বৃদ্ধি, তারপরে আপনার তেলের কথা তো বলবোই না। তেল নিয়ে কি কেলেঙ্কারি হলো সেটাও আমরা দেখেছি। তেল নিয়ে নানান বাহানা, নানান আলোচনা সমালোচনা, লাইনের পর লাইন, অবশেষে তেলের জন্য কার্ড বের হলো। আমরা তো মনে করেছিলাম কার্ড ছাড়া জীবনে তেল পাবো না। সেই সময় 250 থেকে 300 টাকা লিটার লুকিয়ে মানুষ তেল বিক্রি করেছে, সেগুলো আমরা দেখেছি। যাই হোক দর্শক শ্রোতা, সেই তেলের কাহিনী বাদ থাক। তো এই যে তেল, এই যে আপনার মানে জ্বালানি তেল, তারপরে কি বলে আপনার গ্যাস, বিদ্যুৎ, যেইগুলোতে আসলে কলকারখানা চলে, সব কিছুই চলে, সেইগুলোই যদি এরকম পরিস্থিতির মধ্যে পরে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, তাইলে আসলে দেশে চাকরির হার বাড়া তো দূরে থাক, বরং 0 কোঠায় চলে আসবে। দর্শক শ্রোতা, এবার আসুন
দ্রব্য মূল্যের কথা। বাজারে গেলে পরে দ্রব্য মূল্যের কত দাম সেটা খুব ভালো করে জানেন। বর্তমানে গোশতের চেয়ে মাছের দাম বেশি। আপনারা বলবেন ভাই কিভাবে কথাটা বললেন? বাজারে গিয়ে দেখেন একটা পাঙ্গাসের কেজি হলো 200 থেকে 250 টাকা কেজি, আর মুরগির কেজি হলো 190 টাকা কেজি। তাহলে মাংসের চেয়ে মাছের দাম বেশি হয়ে গেল না? দর্শক, সবকিছুরই মোটামুটি দাম ফুলে ফেঁপে মোটা হচ্ছে। তার মানে এইভাবে যদি চলতে থাকে, মানে একদিকে মানুষ বেকার হচ্ছে, অন্যদিকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে। তাইলে চাকরি না থাকলে বেকার হলে মানুষ খাবে কি? আবার যদি দাম বেড়ে যায় তাহলে তো কথাই নাই। হ্যাঁ, এক পাশার মধ্যে দুই বাঁশ। যাই হোক দর্শক শ্রোতা, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ জনগণ এক কথায় বলে উঠবে যে জনাব তারেক রহমান দেশ চালাতে ব্যর্থ, স্বার্থ কেউ বলবে না। দর্শক শ্রোতা, যাই হোক, বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা শুনে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, তাছাড়াও আরও অনেক আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে। সেটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাই। তার আগে বলবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। 180 দিন নিয়ে আলাপ করতেছে সরকার। 180 দিন পার করছে। এই 180 দিনের আমলনামা নিয়ে সবাই সামনে আসছে। এর মধ্যে জামাত ইসলাম থেকে একজনকে দেখলাম বলছে, উনি বলতেছে 520 জন না 25 জন গুম হয়েছে এই 180 দিনে। আমার মনে হয় উনি কি গুম বলতে চাইছে না খুন বলতে চাইছে, কি যে বলতে চাইছে বুঝলাম না। এই সরকার গুম করছে এমন কোনো প্রমাণ আমি অন্তত পাই নাই। আর একটা ব্যাপার দেখেন, এই যে কথাবার্তা বলি আপনাদের সঙ্গে, সরকারের বহু সমালোচনা করি আজ পর্যন্ত, এই গত 6 মাস বা এর আগে ইউনূস সরকার যখন ছিল, এই গত 2.5 বছরের মধ্যে কারো ফোন আমি পাই নাই। আওয়ামী লীগের আমলে যে একটা কথা এদিক সেদিক বলতাম, তখন তো আমি সিনেমা নিয়ে কথা বলতাম, কিন্তু সিনেমার ওদের সমালোচনা করতাম যারা আওয়ামী লীগ করতো। তারা তখন আবার ওই টেলিফোন কইরা হারুন সাহেবকে জানাইতো, ওইখান থেকে আবার আমার একবার ধৈর্য নিয়ে গেছিল, ঠিক ধৈর্য না মানে আমার বাসায় আসছে, আমাকে গাড়িতে বসায় নিয়ে গেছে, হ্যান্ডকাপ ট্যান্ডকাপ পরাই নাই, 3-4 ঘন্টা ছিলাম, আবার চলে আসছি। এরপর আরো একবার যাইতে হয়েছিল আমাকে, ওই যে অরুণা বিশ্বাসের কথায়, অরুণা চল, অরুণা চল, একটা প্রদেশ আছে কিন্তু ওই 7 বোনের এক বোনের নাম অরুণা চল, অরুণা চল। যাই হোক, দেখেন ভাই ব্রাদার, এই 180 দিনে যা কিছু ঘটছে, আমাদের নাহিদ ইসলাম এর একটা আমলনামা দিছে সবার সামনে। এখানে আমরা অনেক কিছু জানতে পারছি। আবার দেখেন 95টার মতো কলকারখানা বন্ধ হয়ে গেছে, 62,000 মানুষ চাকরি হারাইছে। এই সরকার বলছিল চাকরি দিবে, হ্যাঁ চাকরি দিবে, 1 কোটি যুবককে চাকরি দিবে, আর এদিকে দেখা যাচ্ছে চাকরি হারাইতেছে। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, যেমন চিটাগাঙ্গে দেখলাম এক ব্যাংকের মধ্যে কান্নাকাটি করতেছে মা বোনরা। একজনের কান্না দেখে ভাই আমার আসলে খারাপ লাগতেছিল। কেন জানেন? উনি চিকিৎসা করাবে, উনি হার্টের পেশেন্ট, ওনার 2 লক্ষ টাকা লাগবে, সে টাকাটা তুলতে পারছে না, নিজের টাকা নিজে পাচ্ছে না, কতটা কষ্টের কথা, হাও ভাও করে কাঁদতেছিল। এরকম আরো অনেক ঘটনা আছে, যেমন এই যে চিটাগাং না কক্সবাজারের 4 আসনের একজন এমপি, শাহজাহান চৌধুরী বোধহয় নাম, নাম আমার ভুল হইতে পারে, উনি কক্সবাজার 4 আসনের, শোনা যাচ্ছে উনি মাদক নিয়ে ধরা পড়ছে বা মাদকের ব্যবসার সাথে উনি জড়িত। উনি ধরা না পড়লো, ওনার ডাইন হাত বাম হাত কেউ একজন ধরা পড়ছে। এটা নিয়ে দেখলাম নিউজ হচ্ছে এবং ফটোকার্ড ছড়ায় গেছে। এখন এটা তো ভাই চোখের সামনে, তাই না? ওনাকে ধরলেই হয়, জিজ্ঞেস করলেই হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো বলছিলই যে আপনার ঘরের পিছন দিয়ে, মানে ওই কক্সবাজারের ওনার বাড়ির পিছন দিয়েই এই মাদকের চালান আসা যাওয়া করে। সেটারই তো প্রমাণ পাওয়া গেল। ওই আসনের 4 আসনের যে এমপি, ওনাকে জিজ্ঞাসাবাদ করবে কিনা জানি না, বা ওনার যে আত্মীয় স্বজন যারা এটার সাথে জড়িত, এমনও শোনা গেছে ওনার নিকট আত্মীয় যে একটা টাইমে 500 টাকা ধার নিয়ে ঘুরতো, 500 টাকা মানুষের কাছে ধার চাইতো, সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক এই ইয়াভা ব্যবসা নিয়ে। যাই হোক, এই 180 দিনের অনেক কাহিনী সামনে আনা যায়। ঘটনা হয়েছে কি জানেন? কোনো সরকার কি চায় যে ভাই আমার দেশের মধ্যে অরাজকতা হোক আর আমার বদনাম হোক? আসলে থামাইতে পারতেছে না। কিভাবে থামাবেন আপনি? বেশি ভাই কর্মী বেশি হয়ে গেছে তো, অনেক কর্মী, বেশি কর্মী হইলে যেটা হয়। আর সবচেয়ে বড় কথা, ওই যে বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখতে হবে, যে টোকাই দিয়া দল চালানো যাবে না। হ্যাঁ ভাই, চাঁদাবাজ দিয়া দল চালানো যাবে না, অশিক্ষিত মূর্খ লোক দিয়া দল চালানো যাবে না। কারণ কি জানেন? এই অশিক্ষিত মূর্খ লোকগুলো করে কি জানেন? সুযোগ সুবিধা নিয়ে নেয়। হ্যাঁ ভাই, দলের সাথে আসি, পাওয়ার দেখায়, ধরা পড়লে তো বসে ছুটাবে, বসের কাছে তো আবার ওই চাঁদার ভাগ যায়। যার জন্য এই বিশৃঙ্খলা থেকে বের হয়ে আসা খুবই কঠিন। তবে যাই হোক, আমি সে অ্যাঙ্গেলে যাইতে চাই না, অন্য ব্যাপারে আলাপ করতে চাই। গুরুত্বপূর্ণ আলাপ করব ওই 180 দিন নিয়েই। কিন্তু তার আগে একটা ঘটনা আলাপ করতে চাই, সেটা হলো হুমায়ুন কবির। ওনাকে কিন্তু আমরা আগে দেখি নাই, নিশ্চয় আপনারাও দেখেন নাই। উনি আসছেন লন্ডন থেকে।
উনি লন্ডন থেকে আইসা উপদেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে গেছে। ওইখানে কিন্তু 3 জন হয়ে গেল, মেইন একজন খলিল সাহেব এবং হুমায়ুন কবির আরেকজন আছে। এই 3 জন নিয়ে এই মন্ত্রণালয় এখন আরো শক্তিশালী হইলো। এই মন্ত্রণালয় শক্তিশালী হওয়ার দরকারও আছে, কিন্তু কথা হচ্ছে এই হুমায়ুন কবির সাহেবকে উনি কি এই দেশের নাগরিক না উনি ইংল্যান্ডের নাগরিক, এরকম একটা প্রশ্ন সামনে চলে আসছে। ওনাকেই জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি কি এই দেশের নাগরিক না ইংল্যান্ডের নাগরিক। উনি বলছে আমি বাংলাদেশের নাগরিক। অবশ্যই উনি এই দেশে জন্ম নিছে, এই দেশেরই নাগরিক। এখন ওনার ওই পাসপোর্টটা কি ইংল্যান্ডের না বাংলাদেশের? এর মধ্যে কিন্তু উনি 10-11টা দেশ ঘুরে বেড়াইছে, রাশিয়া গেছে, চীনে গেছে, টার্কি গেছে, আর অনেক দেশে গেছে, মোট 11টা দেশে গেছে। ওই যাওয়ার পথে কি উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গেছে? নিশ্চয়ই না, উনি লাল পাসপোর্ট নিয়ে যাবে, যেহেতু উনি সরকারের সাথে জড়িত। ভাই ব্রাদার, একটা সত্য তো স্বীকার যাইতে হবে। এই হুমায়ুন কবির সাহেবকে নিয়ে অনেক কথাই বলা যায়, বলতে পারি ভাই, কোনো অসুবিধা নাই। আরে ভাই, নাগরিকত্বের কথা তোলেন, আওয়ামী লীগের আমলে যারা মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, তারা তো ভাই এই দেশের নাগরিকই ছিল না। 5ই আগস্টের পরে টের পান নাই, সবাই তো চলে গেছে যার যার দেশে। বাংলাদেশে ওরা ব্যবসা করতে আসছিল, আর এই ব্যবসাটা কি? রাজনীতির ব্যবসা। সেটা কইরা টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। ওইসব কথা তুইলা লাভ আছে? এখানে একটা সত্য বুঝতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16-17 বছর 18 বছর আগে যে বিদেশ চলে গেছিল, কিভাবে গেছিল আপনারা তো দেখছেন। খুবই খারাপ অবস্থা ছিল, হুইল চেয়ারে কইরা ওনাকে এয়ারপোর্টে নিতে হয়েছে। তারপরে উনি ইংল্যান্ডে গেছে, নতুন একটা দেশ, সারা জীবন এখানে কাটাইছে। ওইখানে যায় ভাই কার সঙ্গে বসবে, কার সঙ্গে উঠা বসা করবে, কে ওনাকে হেল্প করবে? হ্যাঁ, উনি মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, অনেকেই আসবে, কিন্তু বুঝতে হবে ওনার পাশে কে ছিল এই 16-17 বছর। এইটা আমাদের অবশ্যই বুঝে নিতে হবে। এই হুমায়ুন কবির সাহেবরাই কিন্তু ওনার পাশে ছিল। তারেক রহমান সাহেবের ওই সময়টা সবচেয়ে খারাপ সময়, যে সময়টা উনি হুইল চেয়ারে কইরা ইংল্যান্ডে গেছে। ওনার পাশে যারা ছিল ওনাদের মধ্যেই কিন্তু একজন এই হুমায়ুন কবির সাহেব। না যাই নাই বলা যায়, আমি চোখে দেখি নাই, তারপরে বইলা দিতে পারি। এই মানুষটি ওনার পাশে সারাক্ষণ ছিল। এই 15-16 বছর খারাপ টাইমটা এই মানুষটা ওনার পাশে ছিল। এরকম আরো অনেকেই ছিল যাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভুলে নাই। খারাপ সময় যে আপনাকে সঙ্গ দিছে, যে আপনার পাশে ছিল, তাকে যদি আপনি ভুলা যান, আপনি তো মানুষই না, তাই না ভাই? যার জন্য ওনাদের সঙ্গে নিয়ে আসছে এবং হুমায়ুন কবির সাহেবকে একটা স্থান দিছে, সম্মান দিছে। ভাই 16-17 বছর ওনার পাশে ছিল। নিশ্চয়ই হুমায়ুন কবিরকে উনি বুঝতে পারছে, হুমায়ুন কবির সাহেবও ওনাকে বুঝতে পারছে। এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না, কে কোন দেশের নাগরিক, এগুলো টাই নাই না, লাভ নাই তো। ওই যে আওয়ামী লীগের কথা বললাম, সবাই তো ছিল বিদেশি নাগরিক, এই দেশে শুধু রাজনীতির ব্যবসা করতো, মিনিস্টার হইয়া টাকা পয়সা কামাইতো, এমপি হইয়া টাকা পয়সা কামাইতো। এরকম যে এখন নাই তা তো না, থাকবে, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। যাই হোক, এবার আসি আমি ওই 180 দিন। দেখেন, এই 180 দিনের একটা কথা শুনছিলাম যখন ইউনূস সরকার ছিল। ওই যে সংস্কার হয়েছে, তখন বলতো না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আবার 180 দিনের কথাও শুনছেন। ওই 180 দিন কি শেষ হয়ে গেছে? না, ওই 180 দিন শেষ হয় নাই। ওইটা ছিল কর্মদিবস। 180 দিনের কর্মদিবস পার হইতে হবে, সাধারণ দিবস না, 180 দিনের কর্মদিবস। এর মধ্যে শনিবার শুক্রবার এগুলো তো বন্ধ, এর মধ্যে সরকারি অনেক ছুটি গেছে, ঈদের বন্ধ গেছে। তার মানে ওই 180 দিন পার হয় নাই, কিন্তু অনেক টাইম বাকি আছে। যার ফলে দেখেন না, বিরোধী দল থেকে কিন্তু তেমন কোনো হুঙ্কার দেয় না। অনেকে বলে ভাই এই বিরোধী দল কি ওই জাতীয় পার্টির মতো হয়ে গেল, জেএম কাদেরের দলের মতো হয়ে গেল, কোনো আওয়াজ নাই, কিছু নাই, দেশের এত অন্যায় অবিচার হইতেছে, তারা কেন চুপচাপ? চুপচাপ ওই একটা কারণেই চুপচাপ। ভাই কি আন্দোলন করবে? যায় কি বাসে আগুন দিবে, হরতাল রাখবে? এরকম বিরোধী দল হয়ে লাভ আছে? নিশ্চয়ই লাভ নাই। ধরেন আজকে যদি জামাত ইসলামের জায়গায় আওয়ামী লীগ থাকতো, এতদিনে তো ভাই 20-25 দিন হরতাল করে ফেলাইতো, এতদিনের 100-200 বাস পোড়ায় ফেলাইতো, এই সরকারের শান্তিতে থাকতে দিত না। কিন্তু বর্তমান বিরোধী দল ওই পথে হাঁটবে না। কি দরকার ওই পথে হাঁটা? হিংস্রতা আর মারামারি কাটাকাটি কইরা দেশে কোনো কিছু হবে? ঘোড়ার ডিম হবে। উনি যে রাজনীতিটা করতেছে, সঠিক রাজনীতি করতেছে। উনি কিন্তু ওনার রাজনীতি করতেছে, কারণ সময় তো আছে। ওই যে বললাম কর্ম দিবসের 180 দিন, ওই 180 দিন গেলে কি হবে? আমরা শুনছি না যে 180 দিন পার হয়ে গেলে যদি দুই পক্ষ কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে অটোমেটিক এই সংস্কার কার্যক্রম এই সংসদে চালু হয়ে যাবে। যদি 180 দিনের মধ্যে দুই পক্ষ কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে ওই যে আমরা শুনছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ কথাটা সুন্দর লাগে না, নিম্ন মানে নিচের দিকে, এটা বদলাইতে হবে উচ্চ কক্ষ। এই উচ্চ কক্ষ হয়ে যাবে অটোমেটিক। এইটাই তো আমরা শুনছিলাম। ভাই ব্রাদার, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অফিসিয়াল কার্যক্রমের 180 দিন পার হলেই অটোমেটিক উচ্চ কক্ষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে 70-এর অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতির যে নির্বাচনটা হয়ে গেল, এটার কি হবে? এখন তো দেখা যাচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচনের মধ্যে শুধু ওই নিম্ন কক্ষ ছিল, উচ্চ কক্ষ ছিল না। এর মধ্যে আপনাদের কানে নিশ্চয়ই গেছে, আমাদের সালাউদ্দিন সাহেব কিন্তু একটা কথা বলছে। হ্যাঁ ভাই, মুস্কি হেসে একটা কথা বলছে যে রাষ্ট্রপতির নির্বাচনে তো ওনারা যোগ দিছে 70-এর অনুচ্ছেদ মাইনা। কেন কথাটা বলছে? ওই যে 180 দিন পার হওয়ার পর, অফিসিয়াল কার্যক্রমের 180 দিন পার হওয়ার পর ওই যে উচ্চ কক্ষ অটোমেটিক হয়ে যাওয়ার কথা, নিম্ন কক্ষ অটোমেটিক হয়ে যাওয়ার কথা। তাহলে এই রাষ্ট্রপতির নির্বাচনের সাথে তো উচ্চ কক্ষ জড়িত না, উচ্চ কক্ষের কোনো ভোট তো এখানে নেওয়া হইল না। ওই প্রশ্নটা সালাউদ্দিন সাহেব এই জন্যই আনছে, কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে যে রাষ্ট্রপতির নির্বাচনে ওনারা অংশ নিছে। তার মানে ওই 180 দিন পরে কি হইতে যাচ্ছে সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। ভাই ব্রাদার, ঘাবড়াইবার কিছু নাই, সময় আছে। অরিজিনাল 180 দিন পার হয়ে যাওয়ার পর যখন গণভোটের কোনো অধিকার আসবে না, যখন জুলাই সনদপত্র মাইনা নিবে না, যৌক্তিকভাবে তখনই আন্দোলন করা উচিত। এখন কেন করবে? সময় তো হাতেই আছে।
হাতে সময় আছে বলেই কিন্তু বিরোধী দল ওই কচ্ছপের গতিতে আগাইতেছে, খরগোশের মতো দৌড়াইতেছে না। ওই কচ্ছপের গতিতে আগাইতেই কিন্তু দেখবেন খরগোশের আগে চলে গেছে। খরগোশ আর কচ্ছপের গল্পটা তো আপনারা জানেন। আমাদের দেশের সাধারণ মানুষের বর্তমানের চাওয়াটা কি এবং বিরোধী দলের চাওয়াটা কি? একই চাওয়া তো ভাই সরকারি দলেরও। ভারতের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক হইতে যাচ্ছে এটা কিন্তু একটা ধারণা দিতে পারছে বর্তমান সরকার, জনগণের কাছে ধারণা দিতে পারছে, বিরোধী দলও বুঝা নিছে। হ্যাঁ ভাই, দেখেন না ওই যে দীনেশ ত্রিবেদী কি বলতেছে, কোনো দেশ ছোট না, কোনো দেশ বড় না, আমরা সমান সমান। এর আগে বলছিল একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। কেন এত পাগল হয়েছে? দেখেন ভাই ব্রাদার, একজন রাজনীতিবিদকে ওনারা এখানে পাঠাইছে। উনি কোনো কূটনৈতিক না, একজন রাজনীতিবিদ, রেলওয়ে মন্ত্রী ছিল ভারতের। ওনাকে এখানে পাঠাইছে কেন? রাজনীতি করার জন্য, রাজনীতির মাধ্যমে একটা মীমাংসা করার জন্য, যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে সেগুলো সংশোধন করার জন্য। কিন্তু কোনো সংশোধন হবে না, কারণ ওয়ান ওয়ে রোডের ভিতরে তো সরকার ঢুকে গেছে। ওইখান থেকে ইউ টার্ন নেবার কোনো রাস্তা নাই। ইউ টার্ন নিতে গেলেই এই 11 দল দেখবেন সামনে দাঁড়ায় গেছে লাল কার্ড নিয়ে, তখনই চলে যাবে আন্দোলনে। সরকারও এটা বুঝতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস বুঝা ফেলাইছে, এই বিরোধী দলকে আমার হাতে রাখতেই হবে। হ্যাঁ ভাই, এই 11 দলকে আমার হাতে রাখতে হবে। তাদের সঙ্গে যদি আমি চোখে চোখ রেখে কথা বলতে চাই, যেটা ওনার দলের অনেকেই বুঝে না। ওই যে ইনু মেনন যারা আছে, যারা নতুন করে গজাইছে, মনে হইতেছে কি জানেন, এই বিএনপির মধ্যে কোনো নেতা কর্মী কেউ নাই, এনারাই আছে। এনারাই এই বিএনপিকে ধরে রাখছে এবং ওনারা আসল বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে গেছে। উত্তপ্তপূর্ণ কথাবার্তা কিভাবে বললো, 2 টাকার ইউটিউবার বিদেশে থেকে কথা বলে, 2 টাকার ইউটিউবার, তাদেরকে গণার টাইম আছে নাকি? কেউ তাদেরকে ফলো করবেন না, কেউ তাদেরকে দেখবেন না। এরা ভিউ ব্যবসা করে। ভাই ব্রাদার, বলতেই পারেন আপনারা ইউটিউবার, কিন্তু মনে রাখতে হবে একটা কথা, সব ইউটিউবার না, এটা মাথায় রাখতে হবে জানাব আপনাকে। আপনি একটা মন্ত্রী পদমর্যাদায় আছেন। অবশেষে আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি, আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। দর্শক, বাংলাদেশের রাজনীতি ইন টার্মস অফ ডোমেস্টিক পলিটিক্স, ইন টার্মস অফ ফরেন পলিসি 360 ডিগ্রি ঘুরে যাবে ইনশাল্লাহ। আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার 55 বছরে যা ঘটেনি, বাংলাদেশ স্বাধীন হলো কার্যত আমরা একটা ভূখণ্ডগত স্বাধীনতা ডেফিনেটলি আমরা পেয়েছি 1971 সালে, কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি পাইনি। যে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা বড় লড়াই ছিল 2024 আগস্ট, জুলাই আগস্ট। তো দর্শক, সেখানে এখন সেই রাজনৈতিক স্বাধীনতা বুঝে পাওয়ার সময় এসেছে। আমরা সেই দ্বার প্রান্তে, সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। এটা কিভাবে দেখেন, এই জিনিসটা প্রথমে বুঝুন যে আমরা 1971 সালে ভৌগোলিকভাবে স্বাধীন হলো, রাজনৈতিক স্বাধীনতা পাইনি ভারতের কারণে। আমরা পাকিস্তানের পরাধীনতা থেকে ভারতের পরাধীনতায় রূপান্তরিত হয়েছি, পদার্পণ করেছি। এখন আমাদের পুরোপুরি স্বাধীন হতে যা লাগে, যে ভারতের হেজিমনি বাংলাদেশে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা। আমরা ভারতের কথা চলবো না। আমরা যেরকম পাকিস্তানের কথা চলি না, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু চলে, এখন বিমান যোগাযোগ, জাহাজ যোগাযোগ সবই আছে। এরকম ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে, আমরা ভারতে যাব, তারা আসবে, সব ঠিক থাকবে। কিন্তু আমরা যেরকম পাকিস্তানের কথাই চলি না, ওরকম ভারতের কথা চলবে না। পাকিস্তান যেরকম বাংলাদেশ দখল করবে, বাংলাদেশ এই করবে সেই করবে, এরকম কোনো হুমকি দেওয়ার সাহস পায় না। ভারতও এরকম সাহস পাবে না। এই বিষয়টা নিশ্চিত করতে পারলেই আমরা এবার রাজনৈতিকভাবে স্বাধীন। হ্যাঁ, রাজনৈতিকভাবে স্বাধীন হওয়ার দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। জাস্ট ওয়েট এন্ড সি। আমার মনে হয় ভালো কিছু ঘটবে। আমি যথেষ্ট অপটিমিস্টিক ইন দিস কেস, কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে, তারেক রহমানের সামনে অন্য কোনো উপায় নেই। দর্শক, তারেক রহমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী, আর তারা নিতেও আগ্রহী। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান নিতেও আগ্রহী। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের অন্যতম আগ্রহ বাংলাদেশ এবং মুসলিম মেজরিটি কান্ট্রিগুলো। বিশেষ করে পাকিস্তান তো উদ্গ্রীব হয়ে বসে আছে যে মক্কা চুক্তিতে বাংলাদেশকে নিতে পারলেই তাদের খেলা জমে যায়। তুরস্কও বসে আছে, হাকান ফিদা নানানভাবে ইঙ্গিত দিয়েছেন, না বাংলাদেশকে এখানে ঢুকাতে হবে। তাহলে কি বোঝা গেল? যে মক্কা চুক্তিতে পক্ষগুলো বাংলাদেশকে নিতে চায় এবং বাংলাদেশও যেতে চায়। আর মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করলেই, সাইন করলেই বিশ্ব রাজনীতির অ্যাপারেটাস ইন টার্মস অফ বাংলাদেশ ঘুরে যাবে, ভারত পাকিস্তান খেলা ঘুরে যাবে এবং বাংলাদেশের নিরাপত্তা বা সিকিউরিটি স্টাডিজের হিসাব নিকাশ তখন ঘুরে যাবে। এই জন্যই বলছে রাজনীতি 360 ডিগ্রি ঘুরে যাবে। এখন যে ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম, এটা একটা পর্যায়ে এমনিতেই থাকবে না, ইট ইজ ডিক্লাইনিং। এখন চায়না ইজ রাইজিং আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা এই মক্কা চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে। ইউএস অ্যাপারেটাস থাকলে দ্যাট উড বি ডিফারেন্ট, বাট ইউএস অ্যাপারেটাস ইজ ডিক্লাইনিং। এই কারণে মক্কা চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ হতে পারে। আবার আরো অনেক বিষয় আছে, যে একটা পর্যায়ে দাজ্জালীয় শাসনের পর ইমাম মাহদীর শাসন আসবে, ইত্যাদি ইত্যাদি। তখন মুসলিম দেশগুলো এক হবে এবং আবার ইসলাম আসবে। এইসব বিবেচনাও সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে ইসলামিক ন্যাটো হিসাবে পরিচিত এই মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ খুব জরুরি। আর মক্কা চুক্তির নাম শুনলে ভারতের মাথা খারাপ হয়ে যায়, তারা সহ্য করতে পারে না। বিশেষ করে বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করবে, ভারতের জন্য মরার উপর খারাপ গা, কাটা গায়ে নুনের সিটা, মরিচের সিটা। কেন? একদিকে সৌদি আরব ভারতের অত্যন্ত কাছের, আবার পাকিস্তান ভারতের শত্রু। সৌদি পাকিস্তান যদি এক হয়ে যায়, ভারত এখানে একটা মার খেলো। আবার বাংলাদেশ যদি আবার সেখানে যোগ দেয়,
তাহলে এটা একটা কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট। এর অর্থ দাঁড়ায় যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের ভিতর থেকে এটার প্রতিরোধ করা হবে, পাল্টা জবাব দেওয়া হবে। এটা চুক্তির চাইলেই বাংলাদেশ ভূখণ্ডে সেনা মোতায়েন করতে পারবে এই 3 দেশের যৌথ সেনাবাহিনী, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। কেমনটা লাগে বুঝেন ভারতের জন্য? হ্যাঁ, পরিস্থিতি এদিকেই যাচ্ছে। তারেক রহমান ইজ ভেরি সিনসিয়ার এই মক্কা চুক্তির বিষয়ে, যেটা জানতে পেরেছি। আমরা জাস্ট অপেক্ষা করবো, দেখবো। বাধ্য হতে পারেন। এখানে আরো একটা বিষয়, যে এখানে মক্কা চুক্তি মক্কার প্রতি কোনো প্রেম বা ইসলামের প্রতি প্রেম এগুলো না। তারেক রহমান সরকার টিকে থাকার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য তিনি বাধ্য হতে পারেন এই মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা। এতে ভারতের যে শয়তানি ফাজলামি বাংলাদেশের সাথে এতদিন যে দুশ্মনীগুলো করেছে, শেখ হাসিনাকে ভারতের মাটিতে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে। এই শয়তানি সাইজ করতে মক্কা চুক্তির বিকল্প তারেক রহমানের সামনে হয়তো নেই। এখানে চীন ইজ অল্টারনেটিভ, বাট চায়নার হিসাব সুদূর প্রসারী, লং টার্ম। কারণ চীন বাংলাদেশকে সামরিক সহায়তা দিবে, ভারতের আগ্রাসন থেকে বাঁচতে সহায়তা করবে, এই পর্যায়ে যেতে অনেক সময় নেবে। চীন আবার হুটহাট কাউকে বিশ্বাস করে না। হ্যাঁ, চীনের সাথে আমরা ডিপ এনগেজমেন্টে যাচ্ছি, ইটস ট্রু, বাট চীনের পুরোপুরি বিশ্বস্ততা অর্জন করতে আমাদের যথেষ্ট সময় লাগবে, বাংলাদেশের অনেক সময় লাগবে। তো এই কারণে দ্রুত বাংলাদেশের নিরাপত্তা বা ভারতের জন্য একটা ডেটারেন্স হিসেবে কাজ করতে পারে এই মক্কা চুক্তি। এই জন্য তারেক রহমান দ্রুত গতিতে মক্কা চুক্তিতে যেতে পারে। মক্কা চুক্তি যেহেতু পুরোটাই ভারতের বিরুদ্ধে যাবে, যার ফলে চীনের বিশ্বস্ততা অর্জনে আরো সহায়ক হবে না। ইন্টারেস্টিং বিষয়, সৌদি আরব তো ইরানের বা ইরান সৌদি আরব একটা হোস্টাইল কান্ট্রি, কনফ্লিক্টিং কান্ট্রি। তো সেখানে ওয়ার্ল্ড পলিটিক্যাল অ্যাপারেটাস এতটাই চেঞ্জ হয়ে গিয়েছে যে এই মক্কা চুক্তি এখন ইরানকে আহ্বান করছে যে আপনারাও এই চুক্তিতে আসেন। দেখেন, এর মানে ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম দিয়ে কাজ হচ্ছে না। সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারিয়ে ফেলছে। এই সৌদি আরব কিন্তু যুক্তরাষ্ট্রের খাস দালাল ছিল 91 সাল থেকে, কিন্তু এবার ইরানের মাইর খাওয়ার পর সৌদি আরবের উপলব্ধি হয়েছে যে যুক্তরাষ্ট্র এখন আর আমাদেরকে রক্ষা করতে পারবে না, আমাদের নিরাপত্তার জন্য নতুন বন্দোবস্ত করতে হবে, পুরনো শত্রুতার হিসাব পরিবর্তন করে নতুন মিত্রতার হিসাব খুলতে হবে। এই সেন্স থেকেই মক্কা চুক্তি, তুরস্ক আবার ইরানকে সেখানে আহ্বান জানানো। মানে যুক্তরাষ্ট্রের উপর আর আস্থা নেই। তাহলে বুঝেন যে যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারানো মানে ভারতের শক্তি বাংলাদেশ বিষয়ে 3 ভাগের 1 ভাগে নেমে আসা। বাকিটা তারেক রহমান সাইজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চমৎকার কথা বলেছেন, ভালো পারফর্ম করছেন, বাট তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কারণ তিনি ভারত ঘনিষ্ঠ ছিলেন। তার উত্থান, তার পরিচিতি, আমরা তাকে চিনি খালেদা জিয়ার ফরেন পলিসি রিসেট দিয়ে ভারতপন্থী পররাষ্ট্র নীতি জন্য তিনি কাজ করবেন। 2016 সাল থেকে ভারত সফরের পর তারেক রহমানের পক্ষ থেকে এই কাজ করে আসছেন। অতএব তাকে ভারতের বিরুদ্ধে পরীক্ষা পাশ করতে হবে। এটা হয়, স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নাই। একসময় ভারতের কাছে ছিল তারেক রহমান, তো বা বিএনপি এই 12 ফেব্রুয়ারি নির্বাচন আগেও তো ভারতের সাথে কত মাখামাখি ছিল, কিন্তু এখন তো নাই। এগুলো ঘুরে যেতে সময় লাগে না। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।